আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আবারও এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। অক্টোবর মাসে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় আপাত শান্তির একটি ক্ষীণ আশার সঞ্চার করেছিল, কিন্তু সেই আশার ভীত যে কতটা নড়বড়ে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে হামাসের শীর্ষ সামরিক কমান্ডার রায়েদ সাইদকে লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর। হামাসের প্রধান আলোচক এবং প্রবাসী গাজা হামাস প্রধান খালিল আল হাইয়া এক টেলিভিশন ভাষণে এই হত্যাকাণ্ডকে যুদ্ধবিরতির কার্যকারিতা ও টিকে থাকার জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। তার বক্তব্য শুধু একটি প্রতিক্রিয়া নয়, বরং চলমান শান্তি কাঠামোর ভেতর লুকিয়ে থাকা গভীর সংকটের প্রকাশ। রায়েদ সাইদের মৃত্যু হামাসের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা, কারণ তাকে সংগঠনের সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো, যিনি ইজ্জেদিন আল হাদাদের পরেই অবস্থান করছিলেন। এই হত্যাকাণ্ড অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে উচ্চ পর্যায়ের হামাস নেতাকে লক্ষ্য করে চালানো আঘাত, যা ইসরায়েলের পক্ষ থেকে একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। গাজায় শান্তি চুক্তির ভবিষ্যৎ এবং আগামী দিনের লড়াইয়ের রূপরেখা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। হামাসের দৃষ্টিতে এই ধরনের টার্গেটেড অ্যাসাসিনেশন যুদ্ধবিরতির মৌলিক চেতনার লঙ্ঘন। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস জিম্মি মুক্তি দিয়েছে এবং ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। এই পারস্পরিক ছাড়ের উপর দাঁড়িয়েছিল চুক্তির ভিত্তি। কিন্তু যখন একই সঙ্গে ইসরায়েল সামরিক অভিযান ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তখন হামাসের কাছে প্রশ্ন জাগা স্বাভাবিক যে এই চুক্তি আদৌ কতটা আন্তরিক। আল হাইয়ার বক্তব্যে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উঠে এসেছে। তিনি মধ্যস্থতাকারীদের পাশাপাশি মূল গ্যারান্টার হিসেবে যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করে। এখানে হামাস একদিকে যেমন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে চাইছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থানকে নৈতিকভাবে বৈধ করার প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ নিয়ে আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং জাতিসংঘের অনুমোদনে গঠিত হতে যাওয়া এই বাহিনীকে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের মূল স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে। হামাস অবশ্য এই বাহিনীর ভূমিকা সীমিত রাখার কথা বলছে। আল হাইয়ার ভাষায় আন্তর্জাতিক বাহিনীর কাজ হওয়া উচিত শুধু যুদ্ধবিরতি বজায় রাখা এবং গাজা সীমান্তে দুই পক্ষকে আলাদা করে রাখা, গাজার অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ না করা। এই বক্তব্যের মাধ্যমে হামাস স্পষ্ট করে দিতে চাইছে যে তারা গাজার অভ্যন্তরীণ শাসন ও নিরাপত্তার প্রশ্নে কোনো আন্তর্জাতিক বা বহিরাগত নিয়ন্ত্রণ মেনে নিতে প্রস্তুত নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এর চেয়ে অনেক বিস্তৃত। রয়টার্সকে দেয়া মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আইএসএফ সরাসরি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তবে গাজাকে ডিমিলিটারাইজড বা নিরস্ত্রীকরণ করার প্রক্রিয়ায় ভূমিকা রাখবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 17 নভেম্বর গৃহীত প্রস্তাবে এই বাহিনীকে গাজায় সামরিক, সন্ত্রাসী ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস এবং অস্ত্র পুনর্গঠন প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কাগজে কলমে এই বাহিনীর ম্যান্ডেট যথেষ্ট শক্তিশালী, এমনকি প্রয়োজনে বল প্রয়োগের অনুমতিও এতে অন্তর্ভুক্ত। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ স্পষ্টভাবে বলেছেন, সব উপায়ে গাজাকে নিরস্ত্রীকরণ করার ক্ষমতা আইএসএফ এর আছে, যার অর্থ প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার। এই অবস্থান হামাসের জন্য গ্রহণযোগ্য নয়। হামাস বরাবরই বলে আসছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণে যাবে না। তারা সর্বোচ্চ যে ছাড় দিতে রাজি তা হল দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্র ফ্রিজ বা সাময়িকভাবে ব্যবহার স্থগিত রাখা। এই অবস্থান থেকে স্পষ্ট হয় যে আইএসএফ যদি নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দেয়, তবে সংঘাতের নতুন অধ্যায় শুরু হওয়ার ঝুঁকি থেকেই যায়। গাজায় বর্তমানে যে ভঙ্গুর শান্তি বিরাজ করছে তা এমনিতেই বিশ্বাসের ঘাটতিতে ভুগছে। একদিকে ইসরায়েল লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, অন্যদিকে আন্তর্জাতিক বাহিনীর সম্ভাব্য মোতায়েন, এই দুইয়ের সমন্বয় হামাসকে আরও
প্রতিরোধমুখী করে তুলতে পারে। আইএসএফ মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার 53% এলাকায় এই বাহিনী অবস্থান নেবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই এলাকায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার পর ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে, যা নির্দিষ্ট মানদণ্ড, মাইলফলক ও সময়সীমার সাথে যুক্ত থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই মানদণ্ড ঠিক করবে কে এবং ডিমিলিটারাইজেশন কতটা সম্পন্ন হলে ইসরায়েল পুরোপুরি সরে যাবে? অতীত অভিজ্ঞতা বলে এই ধরনের শর্তভিত্তিক প্রত্যাহার প্রায়শই দীর্ঘসূত্রতায় পড়ে এবং বাস্তবে কখনোই পূর্ণাঙ্গ রূপ নেয় না। আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্ব নিয়েও নানা প্রশ্ন রয়েছে। একজন মার্কিন 2 তারকা জেনারেলকে এই বাহিনীর প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এতে করে বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে আরব ও মুসলিম বিশ্বে। যদিও ইন্দোনেশিয়ার মতো দেশ 20,000 পর্যন্ত সেনা পাঠানোর আগ্রহ দেখিয়েছে এবং তাদের ভূমিকা স্বাস্থ্য ও নির্মাণ কাজে সীমিত রাখার কথা বলেছে, তবুও সামগ্রিকভাবে আইএসএফকে অনেকেই যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের একটি হাতিয়ার হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে। তিনি প্রকাশ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলো যদি একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠন করতে চায়, তিনি তা স্বাগত জানান। তবে একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে কিছু কাজ এই বাহিনীর সক্ষমতার বাইরে। এই মন্তব্যের মধ্য দিয়ে নেতানিয়াহু মূলত বোঝাতে চেয়েছেন যে গাজার নিরাপত্তা ও হামাসকে সম্পূর্ণভাবে দুর্বল করার প্রশ্নে শেষ সিদ্ধান্ত ইসরায়েলের হাতেই থাকবে। অর্থাৎ আন্তর্জাতিক বাহিনী থাকলেও ইসরায়েল নিজস্ব সামরিক স্বাধীনতা বজায় রাখতে চায়। এই পুরো চিত্রে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। হামাসের শীর্ষ কমান্ডার হত্যাকাণ্ড একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে ইসরায়েল প্রয়োজনে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করতেও প্রস্তুত। অন্যদিকে হামাসও যদি মনে করে যে চুক্তি একতরফাভাবে লঙ্ঘিত হচ্ছে, তবে তারা আবারও সামরিক প্রতিক্রিয়ার পথে যেতে পারে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলো, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা যদি বাস্তব অর্থে চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়, তবে এই যুদ্ধবিরতি খুব দ্রুতই ভেঙে পড়তে পারে। গাজার 2 মিলিয়ন মানুষের জন্য এই অনিশ্চয়তা মানে আরও দীর্ঘ দুর্ভোগ। প্রায় পুরো জনগোষ্ঠী ইতিমধ্যেই মানবিক সংকটের মধ্যে বসবাস করছে। খাদ্য, পানি, চিকিৎসা সবকিছুরই তীব্র সংকট। আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হলে যদি তা নতুন সংঘাতের জন্ম দেয়, তবে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তাই শুধু সামরিক বা কূটনৈতিক নয়, এটি গভীরভাবে মানবিক প্রশ্ন। সবশেষে বলা যায়, রায়েদ সাইদের হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে চালানো আক্রমণ নয়, এটি গাজার যুদ্ধবিরতি কাঠামোর উপর সরাসরি আঘাত। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, নিরস্ত্রীকরণ পরিকল্পনা, ইসরায়েলি সেনা প্রত্যাহার সবকিছু মিলিয়ে গাজার ভবিষ্যৎ একটি জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে। এই সমীকরণ যদি রাজনৈতিক সদিচ্ছা, আস্থা ও বাস্তবসম্মত সমাধানের অভাব থাকে, তবে শান্তি পরিকল্পনা কেবল আরেকটি ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে, আর গাজাবাসীর জন্য শান্তি থেকে যাবে অধরাই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।